ঈদের লম্বা ছুটি শেষে সড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ। দুর্ঘটনায় 6 জেলায় 10 জন মারা গেছে। 24 ঘন্টায় 3 জেলার সীমান্ত দিয়ে 51 জনকে পুশিন। সিদ্ধান্ত হবে পরিচয় যাচাই বাছাইয়ের পর। এবং পাথর কোয়ারি না খোলার ঘোষণা রিজওয়ানার। পাথর ক্রাশারে বিদ্যুৎ পাবে না বললেন ফাউজি। স্বাগত দেশযোগে, সাথে আছি আমি লিনিয়া আফরোজ। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। ঢাকার ফেরার শেষ মুহূর্তে যানজটের দুর্ভোগে পড়ছে উত্তরবঙ্গের মানুষ। সিরাজগঞ্জে, ঢাকা, টাঙ্গাইল ও গাজীপুরে এই জট সৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণের যাত্রীরা ঢাকায় ফিরছেন যানজটের দুর্ভোগ ছাড়াই। তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ ছিল সবখানেই। এছাড়া ঘাটগুলো রয়েছে দুর্ভোগ মুক্ত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। অতিরিক্ত যানবাহনের চাপ তো ছিলই। এর মধ্যে যমুনা সেতুর ওপর পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় 4টি যানবাহন বিকল হয়ে যায়, যে কারণে ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা সীমাহীন দুর্ভোগে পড়েন। দুর্ঘটনা কবলিত ও বিকল গাড়িগুলো সরানো হলে ভোর থেকে টোল আদায় শুরু হয় ও সকাল 8টা থেকে ধীর গতিতে গাড়ি চলাচল শুরু করে। সকাল 6টা থেকে আমি অন্তত 3-4টা গাড়ি এগুলোকে রেকারিং করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে একটা গাড়ি, খারাপ গাড়িকে রেস্কিউ করতে হলে অনেকটা সময় ব্যয় হয়ে যায়, যার জন্য রাস্তা বন্ধ থাকে। যমুনা সেতুর এই যানজটের প্রভাব পড়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কেও। শনিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জুড়ে যানজট ও ধীর গতি ছিল। বিকাল 6টায় চড়ছি এবং তো যমুনা সেতু পার হতে পারি অনেক ভোগানি হইতেছে, তার রাস্তায় জ্যাম, লোকাল গাড়িগুলোর কারণে প্রচুর জ্যাম। গাজীপুরে দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের অভিযোগ, পথে অন্যান্য যানজটের ভোগান্তি ছিল 1.5 গুণ ভাড়া আদায়ের অস্বস্তি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানান, কোনো রকমের যানজট কিংবা দুর্ভোগ ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ। এদিকে ভোলার ইলিশা লঞ্চঘাটে ছিল সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড়। ইলিশা লক্ষ্মীপুর রুটের লঞ্চ ও সি ট্রাকগুলোতে 2 থেকে 3 গুণ যাত্রী নিয়ে পাড়ি দেয় উত্তাল মেঘনা। তবে এক পর্যায়ে কোস্টগার্ড অতিরিক্ত যাত্রী পারাপার বন্ধ করে দিলে ঘাটে যাত্রীদের অপেক্ষার সময় বাড়ে। লস পাই নাই, যাইতে অনেক কষ্ট হয়, এই জন্য আমরা ফিরে গেছি। সেটার আগে যাত্রী বেশি হওয়া যাওয়াতে নৌবাহিনী উঠতে দিতেছে না, সবাইকে নামিয়ে দিছে। এখন যারা আছে, তো যারা উঠছে তারাও যাইতে পারতেছে না, সেটার দাঁড়া করে রাখছে। মানিকগঞ্জের রাস্তায় কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি না থাকলেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। নবীনগরের ভাড়া আর সাভারের ভাড়া 200 টাকা চাচ্ছে, যেখানে গাবতলী ভাড়া আছে 180 টাকা। এখানে নর্মালি ভাড়া 120 টাকা করে। আজকে ঈদ গেছে, কদিন হয়েছে, আজকে মানুষ ফেরত আসতেছে, তাদের ভাড়া 200 টাকা করে ভাড়া ফেলাইছে। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে মানুষের বাড়তি চাপ থাকলেও ছিল না যানজটের ভোগান্তি। মানুষের চাপ সামাল দিতে এই রুটে মোট 20টি লঞ্চ চলাচল করছে। শরীফ আজাদ প্রীতম, 71। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন অন্তত 15 জন। ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পুলিশের উপপরিদর্শক। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুতে ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেছে 2 জন। ঝালকাঠির রাজাপুরে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দুমড়ে মুচড়ে নিহত হয়েছেন আরও 2 জন। এছাড়াও টাঙ্গাইল ও সিরাজগঞ্জে 1 জন করে নিহত হয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার বেলা 11টার দিকে মোটরসাইকেল নিয়ে ফরিদপুরের বোয়ালমারী থেকে কর্মস্থল মাগুরা মোহাম্মদপুর থানায় যাচ্ছিলেন পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন। এ সময় বোয়ালমারীর সাতোশি এলাকায় এলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহরগনি গাছে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার ভোরে দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় আম বোঝাই একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান 5 যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। এলাকাবাসীর অভিযোগ, হাইওয়ে নির্মাণ করা হলেও রাস্তার পাশে ট্রাক দাঁড়ানোর কোনো নির্ধারিত পয়েন্ট রাখা হয়নি। অনেক জোরে স্পিডে বাস ঢাকামুখী যাচ্ছিল, ওই সময় এই পিকআপের সাথে ধাক্কা লেগে ওই নিয়ন্ত্রণ
ধারায় এবং সামনে একটা বালুর ট্রাক দাঁড়ানো ছিল, ওই ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা লাগে। স্থানীয় প্রশাসন যে আছে ওনারা ওই অ্যাক্সিডেন্টের গাড়িগুলো দ্রুত অপসারণ করছে, মানে রাস্তাটা ক্লিয়ার করছে। পুলিশ বলছে ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। 7 জন আমরা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল মেডিকেলে ভর্তি আছে। এছাড়াও 10 থেকে 15 জন আহত হয়েছে। বর্তমানে এই লাশগুলোর যে পরিচয় সেগুলো শনাক্তকরণের কার্যক্রম চলছে। পদ্মা সেতু 2 নম্বর পিলারের কাছে ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 10 জন। এদিকে শনিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর ভান্ডারিয়া সড়কের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। শাকিলা শম্পা, একাত্তর। দেশের বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন চলছে। গত 24 ঘন্টায় 3 জেলার সীমান্ত দিয়ে 51 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। পুশিন হওয়াদের মাঝে ভারতীয় নাগরিকও রয়েছে। ভারতের নাগরিকদের বাছাই করে বাংলাদেশিদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে 23 জন বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ। এর মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী ও 7 জন শিশু। শুক্রবার গভীর রাতে বিএসএফ তাদের পুশিন করলে বিজিবি তাদের আটক করে। শনিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় 4 জন সহ 11 জন ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 1 জন বাংলাদেশি নাগরিক সহ 5 জন, মোট 16 জনকে পুশিন করে বিএসএফ। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুশিন হওয়া 7 বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। মিস্ত্রিপাড়া বিজিবির সদস্যগণ ভারত থেকে পুশিনকৃত 7 জন ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা হস্তান্তরিত ব্যক্তিকে তাদেরকে আমরা সদর ইউনিয়ন পরিষদে আপাতত থাকার ব্যবস্থা করেছি। আমরা জিডিগুলি তাদের কাছ থেকে বুঝে নিয়েছি। পরবর্তী কার্যক্রম হচ্ছে তাদের অভিভাবককে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদেরকে আমরা তাদের অভিভাবকের কাছে বুঝাই। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে আরও 12 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষীরা। এদের মধ্যে 1 জন পুরুষ, 4 জন নারী ও 7 জন শিশু রয়েছে। তাদের শনিবার দুপুরে বড়লেখা থানায় হস্তান্তর করে বিজিবি। হাসান আহমেদ, একাত্তর। অবৈধভাবে পাথর উত্তোলন করে সিলেটের জাফলং এবং এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এমন বাস্তবতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানালেন, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলে দেয়া হবে না। এসব এলাকায় পাথর ক্রাশার মেশিনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাউজুল করিম খান। তারেক আহমদ সানির ছবিতে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। 2015 সালে গোয়াইনঘাটের জাফলং এলাকার পিয়াইন নদীকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ ঘোষণা করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। পিয়াইন নদীর 2 তীরের 500 মিটার ও নদীর প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা থেকে খনিজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়। এই ঘোষণার 10 বছর পর জাফলং এলাকায় বন্ধ হয়নি পাথর লুটপাট। সবশেষ সরকার পতনের পর 10 দিনেই শত কোটি টাকার পাথর লুটের তথ্য পায় উপজেলা প্রশাসন। প্রশাসনিক স্থবিরতার সুযোগে দিনে ও রাতের আধারে শত শত কোটি টাকার পাথর ও বালি লুটপাট অব্যাহত রয়েছে। শনিবার জাফলং পরিদর্শন করেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফৌজুল করিম খান। নৌকায় চড়ে ক্ষয়ক্ষতির কিছুটা সরজমিন দেখেন তারা। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলে দেবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। জ্বালানি উপদেষ্টা জানান, পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ইম্পোর্ট যদি হয় তো সেটা ইম্পোর্টের রাস্তায় থাকবে, এখানে কেন থাকবে? তো এই জন্য আমরা এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে।
এবং পুলিশ এবং বিডিএর সবাইকে আমরা সমন্বিতভাবে। তবে পাথর উত্তোলন বন্ধ থাকার খবরে বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত পাথর শ্রমিকরা। মিছিল নিয়ে মিনিট দশেক আটকে রাখেন দুই উপদেষ্টার গাড়িবহর। এ সময় পুলিশের সাথেও হাতাহাতি হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। খনিজ সম্পদ লুটপাট বন্ধে এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারে নৈরাজ্য চলছে। আমের দাম ও ওজন নিয়ে দ্বন্দ্বে কমেছে আমের দাম, কমেছে বেচা কেনা। বিভাগীয় কমিশনারের অফিসে আম চাষি ও আড়তদারদের 2 দফা বৈঠকে 40 কেজিতে মন ধরে আম কেনা বেচা এবং কেজি প্রতি 1.5 টাকা কমিশন দেওয়ার মাধ্যমে 12 জুন থেকে রাজশাহী বিভাগের সব বাজারে আম কেনা বেচার সিদ্ধান্ত হলেও বাজারে এর প্রতিফলন নেই। বৈঠকের সিদ্ধান্ত সব পক্ষ মেনে নিলেও বাজারে এর ছাপ না থাকার জন্য আম চাষি, ব্যবসায়ী ও আড়তদার একে অপরকে দায়ী করছেন। সহকর্মী AKS রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকাল 12টি ভ্যানে করে 200 মন আম নিয়ে আসেন চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর গ্রামের আম চাষি মিজানুর রহমান। আম নিয়ে আসার 4 ঘন্টা পর ব্যাপারী দেখা পেয়েছেন। ব্যাপারী দাম বলছেন আগের দিনের চেয়ে মনে 500 টাকা কম। তার ওপর 52 কেজিতে মন দাবি করছেন। বৃহস্পতিবার থেকে রাজশাহীতে বিভাগীয় কার্যালয়ে গৃহীত সিদ্ধান্ত মেনে চলার কথা থাকলেও তা মানছেন না কেউ। এমন অবস্থায় কি করবেন তা ভেবে আকুল কানসাটে অবস্থান করা প্রায় 3500 চাষি। তাদের পাশাপাশি নিজেদের সমস্যার কথা জানান আড়তদারও। কোনো ক্রেতা নাই, কোনো আড়তদার নাই এ পর্যন্ত। এই জন্য নাই যে 40 কেজিতে মন কেউ কিনছে না আমটা। দিনাজপুর থেকে আম নিচ্ছি, প্রতি বছরই নিয়ে আসছি। তো গতবারের চাইতে এবারে দাম একটু কম, আমের সরবরাহ বেশি। আড়তদারেরা কোনো আমও সঠিকভাবে কিনতে পারছে না, কেন তারাও দ্বিধাদ্বন্দ্বে আছে। এদিকে রাজশাহীর বানেশ্বর, চাঁপাইনবাবগঞ্জের কানসাট, শিবগঞ্জ, ভোলাহাট ও রহনপুর এবং নওগাঁর সাপাহারের আম আড়তদার সমিতির নেতা, আম চাষি, ব্যবসায়ী, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 2 দফা বৈঠক হয়েছে। 5 জুনের বৈঠকে সবার সম্মতিতে কেজি 40 কেজিতেই মন এবং আড়তদারদের চাষিরা আম বিক্রির সময় কেজি প্রতি 1.5 টাকা কমিশন দেবে এমন সিদ্ধান্ত নিয়ে প্রেস নোট জারি হয়। তা বাস্তবায়ন না হওয়ায় 11 জুন দ্বিতীয় দফা বৈঠক হলেও কোনো প্রেস নোট জারি হয়নি। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা এটি মেনে চলবেন। তো সেই লক্ষ্যে উপজেলা প্রশাসক আমরা বাজার মনিটরিং করছি। আমাদের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, আম চাষি, আড়তদার, বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে, সুশীল সমাজের প্রতিনিধি, সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ সকলে মিলে বাজারে আমরা সচেতন আছি। তবে আম চাষিরা বলছেন বিক্রেতা ও ক্রেতার স্বার্থ রক্ষায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলেও বাজারে আমের দাম ও ওজন নিয়ে অসঙ্গতি রয়েই গেছে। আর আড়তদাররা বলছেন নিয়মের আরও সংশোধন জরুরি। আমাদের বিভাগীয় অফিসে গত 5 তারিখে কেজি থেকে তেমন করা হয়েছে, কেজি থেকে দাম বিক্রি করতে হবে। কেজি থেকে দাম বিক্রি করতে গেলে আমাদের ব্যাপারী রহনপুর আসবে না, সারা বাংলাদেশে ওজনের ব্যাপারটা এক করা হোক। আসলে এই সিদ্ধান্তটা বহাল করার ক্ষেত্রে আড়তদার এবং আমরা চাষি যারা আছি সবাইকে উদারতার সাথেই করতে হবে, কারণ এখানে গ্রেডিংয়ের বিষয়টাই হচ্ছে মূল বিষয়। আড়তদাররা এখন আমাদেরকে বলছে যে আম গ্রেডিং করে দাও, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। জেলার আমের বাজারে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক নজরদারি থাকলে সংকট কাটবে বলে আশা আম চাষিদের। হাসান আহমেদ, ৭১। কোরবানির ঈদের পর প্রথম হাটে জমেনি নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার মোকাম। দেশের বিভিন্ন জেলা থেকে নানান পরিবহনে লবণযুক্ত চামড়া এসেছে এই মোকামে, কিন্তু ক্রেতা না থাকায় চামড়া কেনাবেচা প্রায় থমকে আছে। মৌসুমী ব্যবসায়ীরা এবার লবণযুক্ত চামড়া বেচতে না পারায় চরম বিপাকে পড়েছে। তবে আড়তদার আর স্থায়ী ব্যবসায়ীরা বলছেন ভালো দামেই হচ্ছে কেনাবেচা, তবে রোগাক্রান্ত চামড়ার দাম নেই। বুলবুল আহমেদের প্রতিবেদন। ঢাকার পোস্তাগোলার পরে দেশের সর্ববৃহৎ কাঁচা চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথে এবারও মৌসুমী ব্যবসায়ীদের কান্না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া কিনে নাটোরের মোকামে আসলেও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ এসব ব্যবসায়ীদের।
তাদের দাবি, ট্যানারি মালিক আর তাদের প্রতিনিধিরা চামড়া কিনতে না আসায় দাম পাচ্ছেন না তারা। তবে আড়তদাররা বলছেন সরকারের নির্ধারিত দামেই হচ্ছে কেনাবেচা। বাংলাদেশ স্বাধীন পাকিস্তান পিওর থেকে আমরা চামড়া ব্যবসা করি, কিন্তু আমরা আগে ব্যবসা করেছি, আগে অভাব ছিল, লাভ করে তাও আমরা ভাত পাচ্ছি, খাচ্ছি। আর এখন দেশে অভাব নাই, কিন্তু চামড়া বেশি আমরা ক্যাশ নিয়ে বাড়ি যেতে পারি না। 10 বছর করতে সব কত কম দামে বেচা হয়েছে। এই উপদেশটা যেটি বলেছে সেটি তার কোনো উল্টা, মানে যেটি বলিছে তার করতে এখন 200-300 টাকা দাম কম। প্রতিটা ঘরে ঘরে মনে করেন চামড়া আটকে আছে, লোকজন মনে করেন যে কোনো আইসে বলতেছে না দেবে চামড়া কারকে দেখারই লোকজন নেই। নাটোরের ব্যবসায়ীরা বলছেন সরকার ঈদের দিন সহ পরবর্তী 10 দিন ঢাকার বাইরের জেলা থেকে পরিবহন নিষিদ্ধ করায় অনেকটাই বিপাকে পড়েছেন তারা। এই মুহূর্তে নাটোর মার্কেটে অনেক কোম্পানির তাদের প্রতিনিধি আছে, এখানকার প্রতিনিধি আছে, তারা বাজারে ঘোরাঘুরি করতেছে, মার্কেট যাচাই করতেছে, দেখতেছে, কিছু কিছু মাল খরিদারি করতেছে। বর্তমানে খাসি বরকি নেওয়ার জন্য বেশ কয়েকটা ট্যানারির লোকজন চলেও আসছে, তারা কিনতেছে, তারা অলরেডি ট্রাক লোড দিয়ে 4-5 গাড়ি পাঠাইছে। 10 দিনের জন্য মাল হচ্ছে পরিবহন নিষিদ্ধ করা আছে, যার প্রেক্ষিতে কোনো মহাজন এখানে নাই যে যিনারা এখানে মাল কিনবেন। এবছর চামড়ার সরবরাহ বেশ ভালো হয়েছে দাবি করে নাটোরের ব্যবসায়ী নেতারা বলছেন নগদ টাকায় চামড়া কেনাবেচা হচ্ছে, তবে পরিবহন নিষেধাজ্ঞায় তাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে। 10 দিনের একটা রিস্ট্রিকশন আছে, 10 দিনের পরে ঢাকাতে আমাদের চামড়া গাড়িগুলো প্রবেশ করবে, তার আগে প্রবেশ করার অনুমতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো সেক্ষেত্রে ট্যানারি মালিকরাও আসতেছেন না। যে চর্বিযুক্ত মাল, এই মালটা যত আগে ট্যানারিতে পাঠানো যায় ততই ভালো। চর্বিওয়ালা মাল তো একটু লেট হলে তখন এটা ইয়া হয়ে যাবে, ওই আপনার লবণে আপনার ক্ষয় হয় কিছু চামড়াটা। নাটোরের চকবৈদ্যনাথ মোকামে ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে। এখান থেকে প্রতি বছর শুধু কোরবানির ঈদের সময়েই দেশের মোট চামড়ার 30 ভাগ ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়। বুলবুল আহমেদ, 71, নাটোর। গাজীপুরে কাউরাই KN উচ্চ বিদ্যালয়ে 75 ব্যাচের আয়োজনে গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে তিনি বলেন, সামনে কঠিন দিন, তাই দলের মাঝে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটি তারেক রহমানের নির্দেশ। তিনি স্কুলে তার শৈশবের স্মৃতি তুলে ধরেন। গণসংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আপনাদের নেতা আমি ভবিষ্যতে কি হব কিছুই হতে পারবেন না যদি জনগণকে সাথে না নিতে পারেন, এবং জনগণকে যদি সাথে নিতে পারেন তাহলেই মনে রাখবেন আপনি আগামী দিনের যে কোনো পথ পরিক্রমায় যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারবেন। চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে দেশ বরেণ্য 5 জন গুণী ব্যক্তি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার চট্টগ্রামের কাজীর দেউরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অনেক প্রাণের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ এসেছে। এই নব তরুণের শক্তিকে ধারণ করতে হবে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বুদ্ধের অহিংসা, সহনশীলতা ও মানবিকতার বাণী আজও বিশ্বজুড়ে প্রাসঙ্গিক। অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা বলেন, বুদ্ধের অহিংসা, করুণা ও সহনশীলতার বাণী ছড়িয়ে দিতে এবং সমাজের গুণী ও অবদানের অনন্য ব্যক্তিদের সম্মান জানানোর উদ্দেশ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সারা দেশে করোনা সংক্রমণের লক্ষণ থাকলেও এখনও নিয়ন্ত্রণে রয়েছে। দেশের হাসপাতালগুলোর কোনোটিকে ডেডিকেটেড করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আবার কোনো হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে করোনা পরীক্ষায় কিট ও জনবল সংকট রয়েছে অধিকাংশ জায়গায়। করোনার নতুন সংক্রমণে শঙ্কিত না হয়ে সচেতনতার উপর জোর দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে মোট 8 জন। তার মধ্যে 7 জন নগরীতে ও 1 জন উপজেলায়। সিভিল সার্জন অফিস জানিয়েছে, শেষ 24 ঘন্টায় নগরীতে 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
করোনা মোকাবেলায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আগের মতো ডেডিকেটেড হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। নতুন করোনার ব্যাপারে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন তিনি। আমরা সব জায়গায় আমরা অ্যালার্ট করেছি, সকল স্বাস্থ্যকর্মী, সকল জনসাধারণকে মাস্ক পরিধান করা। চট্টগ্রাম জেলা হাসপাতালে যেটা আমরা স্বয়ংসম্পূর্ণ একটা ডেডিকেটেড হসপিটাল করতে পারি, সেজন্য অতি শীঘ্রই আমরা যাতে সব কিছু আমরা ব্যবস্থা করতে পারি, আমরা সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। সেখানে বেড রাখা হয়েছে 30টি। এছাড়াও চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি টিমও গঠন করা হয়েছে। হার্টের রিং পড়ে আসছে বা হার্টের বাইপাস করে আসছে, তাদের যেন কোভিড টেস্ট করা হয় জ্বর হলে। কারণ হচ্ছে যে কোভিডের একটা ঝুঁকি যে এটা হার্টে এমআই করে, মানে এখানে ক্লটিং হয়, ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন বলা হয়, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোভিড পরবর্তীতে তারা মারা যায় আর কি। এদিকে সিলেটের হাসপাতালগুলোতে রয়েছে করোনা মোকাবেলার সম্পূর্ণ প্রস্তুতি। গত 24 ঘন্টায় জেলায় এক প্রবীণ করোনার নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। গত 2-2.5 বছর কোভিড ছিল না, এটার যে প্রস্তুতি মানে এটা সীমিত আকারে ছিল, কারণ এটার জন্য অনেক ডায়াগনস্টিক কিট প্রয়োজন, অনেক মানে ফিনান্সিয়াল ইস্যু জড়িত। তো যেটা হয়েছে এখানে ন্যাশনাল পর্যায়ে এটা চায়নাতে প্রায় $1 মিলিয়ন মতন ডায়াগনস্টিক কিট এগুলা চাহিদা করা হয়েছে। কিছু হয়তো ডোনেশন হবে, কিছু প্রকিউরমেন্ট হবে। তো সেগুলোর প্রস্তুতি চলছে এবং খুব তড়িৎ গতিতে চলছে। কক্সবাজারে গত 12 জুন থেকে এ পর্যন্ত 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সৈকতে করোনা সতর্কতায় নিয়মিত মাইকিং করছে প্রশাসন। হাসান আহমেদ, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।